হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বিষয় হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ। স্টুডেন্টস যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই আমার আগের ভিডিও ভারতের পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণের পার্ট 1টা দেখে নেবে, তাহলে আজকে ভিডিওটা বুঝতে পারবে। এটা পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণের উপর দ্বিতীয় ভিডিও। এছাড়া প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব ভিডিওটা আছে সেটাও দেখে নেবে। তারপরেই হয়েছিল পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ, এবং আমার আর যে ভিডিওগুলো আছে বাংলার নবজাগরণ, সেগুলো সব একে অপরের সঙ্গে জড়িত এবং সব 19 শতকে ঘটেছে, সব তোমাদের সিলেবাসের মধ্যে, এগুলো দেখে নেবে। এছাড়া আমাদের চ্যানেল যে সায়েন্সের ভিডিওগুলো প্রোভাইড করছে সেগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা সব পেয়ে যাবে। এবং অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। এবারে মূল বিষয় আসা যাক। আজকের বিষয় হচ্ছে ভারতে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ বা পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ। পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ মূলত দুটোভাবে হয়েছিল, বেসরকারি উদ্যোগে এবং সরকারি উদ্যোগে। সরকারি উদ্যোগের হওয়ার অনেক আগেই কিন্তু বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ, ইংরাজি শিক্ষার সম্প্রসারণ শুরু হয়ে গেছিল। আগের ভিডিওতে আমরা বেসরকারি উদ্যোগের একটা পার্ট আলোচনা করেছি। বেসরকারি উদ্যোগের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে বিভিন্ন ইউরোপীয়দের উদ্যোগ ছিল এই ইংরেজি শিক্ষার সম্প্রসারণ ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে মিশনারিদের উদ্যোগ। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভারতীয় মনীষীদের উদ্যোগ, যার মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, যেগুলো আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা বেসরকারি উদ্যোগের আরেকটা পার্ট হচ্ছে ইউরোপীয় মনীষীদের উদ্যোগ, সেটা আমরা আলোচনা করব। এই ইউরোপীয় মনীষীদের মধ্যে হচ্ছে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুনের নাম খুব উল্লেখযোগ্য। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ডেভিড হেয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক। ডেভিড হেয়ার ছিলেন একজন স্কটিশ ব্যক্তি এবং তিনি ছিলেন ঘড়ি ব্যবসায়ী। তিনি 1800 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা করতে। তিনি 18 বছর এখানে ব্যবসা করেছিলেন এবং তার ব্যবসার দায়িত্ব তার পার্টনার গ্রেকে দিয়ে তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে, ইংরেজি শিক্ষার সম্প্রসারণে এগিয়ে এসেছিলেন। মূলত তিনি ব্যবসার স্বার্থে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে তার দেখাশোনা হতো এবং আলাপ পরিচয় হতো। তার ফলে তিনি ভারতীয় সমাজ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে ভারতীয় সমাজ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এবং ভারতীয় সমাজে হচ্ছে কুসংস্কারে ভরে আছে এবং নারীদের বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে হয়, নারীরা প্রতিনিয়ত নিগ্রহ হয়, সতীদাহর মতো তিনি নিষ্ঠুর প্রথা দেখেছিলেন, তিনি বাল্য বিবাহ দেখেছিলেন। ভারতীয়দের এই যন্ত্রণায় তার প্রাণ ব্যথিত হয়েছিল, তার মন ব্যথিত হয়েছিল। তাই তিনি ব্যবসা ছেড়ে দিয়ে ইংরাজি শিক্ষার সম্প্রসারণে ভারতীয়দের শিক্ষিত করে তুলতে তিনি উদ্যোগী হয়েছিলেন। তার জন্য তিনি 1816 খ্রিস্টাব্দে দেওয়ান বৈদ্যনাথের দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতি হাইরিস্টকে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন যে একটা শিক্ষা সম্প্রসারণের জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এবং সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1817 থেকে 1818 এই সময়টা হচ্ছে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার সম্প্রসারণের জন্য খুব উল্লেখযোগ্য। এই সময় প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভিড হেয়ারের একটা উদ্যোগ ছিল। বৈদ্যনাথ মুখোপাধ্যায়কে দিয়ে প্রস্তাব পাঠানোর একটা ফলশ্রুতি বলা যায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল মূলত ডেভিড হেয়ারের উদ্যোগে এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড হেস্টের পৃষ্ঠপোষকতায় এবং দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেবের আর্থিক সাহায্যের ফলে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এই হিন্দু কলেজ 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ হিসাবে পরিচিত হয় এবং 2010 সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজ হচ্ছে ভারতবর্ষের এক নাম 1 থেকে 10-এর মধ্যে পড়ে এবং গোটা বিশ্বে একটা নাম আছে প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভারতবর্ষের বড় বড় স্বাধীনতা সংগ্রামী, সায়েন্টিস্ট এবং বহু পণ্ডিত ব্যক্তি বেরিয়ে এসছে। তাহলে এই প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু বিদেশি বা ইউরোপীয় ডেভিড হেয়ারের হাত ধরে। এই কলেজ প্রতিষ্ঠার পরে তিনি পরিচালক মণ্ডলীতে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় গোঁড়া হিন্দুদের বিরোধিতার ফলে তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। এরপরে তিনি 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটায় স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিল। এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির মূল উদ্দেশ্য ছিল পাঠ্যপুস্তক রচনা এবং প্রকাশ করা এবং সেই সমস্ত পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা, বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের জন্য। তাহলে স্কুল বুক কথাটা থাকলে মনে করবে বুকের বিষয়। এরপরে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার
প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা স্কুল সোসাইটি। এর উদ্দেশ্য ছিল স্কুলগুলোকে পঠন পাঠন দেখাশোনা করা, পরিচালনা করা এবং ইংরাজি শিক্ষার একটা পাঠ্যক্রম তৈরি করা। তাহলে স্কুল বুক সোসাইটি এবং স্কুল সোসাইটি মূলত ডেভিড ওয়ারের উদ্যোগী প্রতিষ্ঠা হয়েছিল। এবং 1825 খ্রিস্টাব্দে ডেভিড ওয়ারের উদ্যোগেই কিন্তু গোটা বিশ্বের মানচিত্র প্রথম বাংলায় প্রকাশিত হয়েছিল। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ফলে যেমন একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ হয়েছিল, তেমনি তিনি পাশাপাশি 1839 খ্রিস্টাব্দে তিনি হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, মূলত যে বাংলা শিক্ষার চর্চাটা যেন হয়। তিনি সব দিকে তার নজর ছিল যে ভারতের যেন প্রাচ্য শিক্ষাটাও যেন অবহেলিত না হয়। তিনি প্রকৃতপক্ষে একজন ইউরোপীয় হয়ে ভারতীয়দের সমস্ত জিনিসকে একেবারে নিজের মতো আপন করে তিনি ভেবেছিলেন। তিনি যখন স্কুল সংরক্ষক বারোটা অ্যান্ড কম বন্ধ হয়ে যায়, তখন তিনি নিজ অর্থ ব্যয়ে এই স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন। এছাড়া ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গায় একটি ইংরেজি স্কুল স্থাপন করেছিলেন, যেটা হেয়ার স্কুল নামে পরিচিত। ভারতবর্ষের যত প্রাচীন স্কুল আছে তার মধ্যে একটা অন্যতম স্কুল হচ্ছে হেয়ার স্কুল। তার এছাড়া ডেভিড হেয়ার মেডিকেল কলেজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মেডিকেল কলেজ স্থাপনের সময় তিনি আর্থিক সাহায্য দিয়েছিলেন। যখন মেডিকেল কলেজের শবব্যবচ্ছেদ হচ্ছিল, তখন তিনি সেখানে উৎসাহ দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন রোগীদের বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন সভা সমিতিতে গিয়ে তিনি শিক্ষা সম্পর্কে বক্তৃতা দিতেন, কিন্তু কখনো তিনি বিতর্কে জড়াননি। প্রাচ্যবাদী, পাশ্চাত্যবাদী বলো, নববঙ্গ আন্দোলন বলো, হিন্দু যারা রক্ষণশীল বা যারা ব্রাহ্ম, তাদের মধ্যে কখনো তিনি পড়েন না। তিনি সবসময় একটা নিরপেক্ষতা বজায় রেখেছিলেন, যেন ডেভিড হেয়ার সকলের প্রিয় ছিল এবং সকলের সঙ্গে তার সুসম্পর্ক বজায় ছিল। শুধু তাই নয়, তিনি জুরি প্রথা এবং প্রেস আইনের বিরোধিতা করেছিলেন। যে সমস্ত ভারতীয়দের কুলি করে বিদেশে নিয়ে যাওয়া হতো, ব্রিটিশরা নিয়ে যেত, ভারতীয়দের অত্যাচার করতো, তিনি তার বিরোধিতা করেছিলেন। তিনি একজন ইউরোপীয় হয়েও যে খ্রিস্টান মিশনারিরা ভারতীয় ছাত্রদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে চাইছিলেন, তিনি তাদের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম হচ্ছে নিজের ব্যাপার, যে যেটা গ্রহণ করবে। ডেভিড হেয়ার ছিলেন এমন একজন ব্যক্তি যাকে বলা চলে মানবতাবাদের প্রতীক বলা যায়। তিনি জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে তিনি মানব ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে স্থান দিয়েছেন। যদি বলা যায় যে তিনি কোন জাত থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছে, সেটা বড় কথা নয়। তিনি আমাদের দেশে এসে কে কি করে গেল সেটাই বড় কথা। কে ভারতীয় কে ভারতীয় নয় সেটা বড় কথা না। যে ভারতকে ভালোবেসেছে, ভারতে এসে ভারতবাসীকে জন্য উপকার করেছে, উন্নয়ন করেছে, তাই সেটাই মূল কথা। সেটাই ডেভিড হেয়ার কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। তাই তো ডেভিড হেয়ার আজও আমাদের মননে বেঁচে আছেন। আমরা আজও ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা স্কুলে উঠবে, ডেভিড হেয়ারকে জানবে, চিনবে এবং বুঝতে পারবে যে একজন বিদেশ থেকে এসেও সে কিভাবে ভারতীয়দের যন্ত্রণায়, নারী যন্ত্রণায় তার মন ব্যথিত হয়েছিল এবং সে সমস্ত কিছু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয়দের কল্যাণে। এই হলো ডেভিড হেয়ারের কথা। এরপরে আসছি জন ড্রিঙ্কওয়াটার বেথুন। ড্রিঙ্কওয়াটার বেথুন ছিলেন একজন স্কটিশ ব্যক্তি। তিনিও ভারতবাসীর কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ড্রিঙ্কওয়াটার বেথুন 1837 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তরে আইনি পরামর্শদাতা ছিলেন। এরপরে তিনি 1848 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং লর্ড ডালহৌসির আমলে আসেন এবং তিনি আইনমন্ত্রী হন। তারপরে তিনি বোর্ড অফ কাউন্সিলের সভাপতি ছিলেন। ড্রিঙ্কওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে দক্ষিণারঞ্জন মুখার্জি, তর্কালঙ্কার, মদন মোহন এবং বিদ্যাসাগরের সহযোগিতায় নেটিভ ফিমেল স্কুল স্থাপন করেছিলেন, যেটা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। পরবর্তীকালে 1878 খ্রিস্টাব্দে অ্যানেট এবং কিছু ব্রাহ্ম নেতা হিন্দু মহিলা বালিকা বিদ্যালয়ের সঙ্গে এটা যুক্ত করেন। এটা বেথুন কলেজে পরিণত হয়। এই বেথুন কলেজ ড্রিঙ্কওয়াটার বেথুনের উদ্যোগেই গঠিত হয়েছিল। এই বেথুন কলেজ স্থাপন করতে তিনি তার জমানো সঞ্চিত সমস্ত অর্থ, স্থাবর সম্পত্তি সব দান করেছিলেন এবং এই বেথুন কলেজ থেকেই পরবর্তীকালে স্নাতক হয়ে বেরিয়েছিলেন ভারতের প্রথম মহিলা স্নাতক চন্দ্রমুখী বসু এবং ভারতের প্রথম ডাক্তার কাদম্বিনী, দুজনেই বেথুন কলেজ থেকে বেরিয়েছিল। এই ড্রিঙ্কওয়াটার বেথুনের এবং বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বেথুন স্কুলের সঙ্গে বেথুন সাহেব আন্তরিকভাবে জড়িয়ে পড়েছিলেন। তিনি একেবারে প্রাণপণে চেয়েছিলেন ভারতীয় নারীরা শিক্ষিত হোক। সেই কারণে তিনি
স্ত্রী শিক্ষা বিধায়ক যে বইটি আছে সেই বইটি প্রকাশে এবং সংস্করণে নিজ উদ্যোগ নিয়েছিলেন এবং বইটি প্রকাশও করেছিলেন। বেথুন স্কুলে যে যে গাড়ি দিয়ে স্কুলে যাওয়া হতো সেই গাড়িতে লেখা থাকতো, সংস্কৃত শ্লোকে লেখা থাকতো যে প্রত্যেক পিতা যেন তার কন্যাকে পুত্রের সমান পালন করে। বেথুন স্কুল নিয়ে তিনি এতটাই আন্তরিক ছিলেন যে সেই এলাকার লোকাল যারা মানুষ ছিলেন তারা সবাই বেথুন সাহেবকে মন ও প্রাণে দিয়ে ভালোবেসে ফেলেছিলেন। বেথুন সাহেব ভারতবাসীদের সবাইকে আপন করে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ভারতীয়দের উন্নয়ন হোক এবং ভারতীয়রা শিক্ষায় শিক্ষিত হোক এবং এই যে কুসংস্কার আছে এবং বিভিন্ন নারীদের উপর যে প্রথাগুলো আছে, কুপ্রথা, সতীদাহ থেকে আরম্ভ করে এবং বাল্যবিবাহ, সে সমস্ত যেন নির্মূল হয়ে যাক। সেই জন্য তিনিও জাতি ধর্ম নির্বিশেষে একজন বিদেশি হয়েও ভারতীয়দের জন্য তিনি জনকল্যাণমূলক কাজ করে গেছেন এবং 1851 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তার মৃত্যুর পরে তার এই বেথুন স্কুলের দায়িত্ব নিয়েছিলেন লর্ড ডালহৌসি নিজে। তিনি নিজ অর্থ ব্যয়ে এই স্কুলকে পরিচালনা করেছিলেন। আজও এই স্কুল আছে এবং বেথুন কলেজ বিখ্যাত হয়ে আছে। তাহলে স্টুডেন্টস, আজ আমি তোমাদের বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে যে ইউরোপীয় মনীষীদের কথা বললাম, ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বেথুন, তারা কিভাবে ভারতীয়দের ইংরাজি শিক্ষার সম্প্রসারণে এবং ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে শুধুমাত্র দেশীয় নয়, তাহলে বিদেশি সব কিছুর সংমিশ্রণে আজকে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ হয়েছে। আজকের ভিডিওতে আজকে আমি বেসরকারি উদ্যোগটা বললাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সরকারি উদ্যোগের বিষয়টা আলোচনা করে দেবো। এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।